যে মানুষটির সাথে আমরা আছি, দীর্ঘ 20 বছরের যে জার্নি, এবং বিশেষত এই মুর্শিদাবাদ জেলার ভূমিপুত্র সেই মানুষটি। মুর্শিদাবাদ থেকে উঠে তার বিভিন্ন জায়গায় দেশ এবং বিদেশে তিনি তার কাজ করেছেন এবং বর্তমানে ভারতবর্ষের অন্যতম এন্টারপ্রেনিউর। বিশেষত 2021-এ আত্মনির্ভর ভারত যে সম্মাননা, সেইটা তার ঝুলিতে এসছে। আমার পাশে সেই মানুষটি রয়েছেন, তার পরিচয় হয়তো আলাদা করে অনেকের কাছেই দেওয়ার নেই, তবু আপনাদের সুবিধার্থে HumaQuest ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর অফ HumaQuest, সুজয় ঘোষ। নমস্কার। নমস্কার, তোমাকে জানাচ্ছি। এই যে এত কিছুর পর, এতটা জার্নি, দীর্ঘ 20 বছরের জার্নির পর আজকে নিজের কোম্পানি HumaQuest, আসবো সেই প্রসঙ্গে, কিন্তু ব্যক্তি মানুষটা কেমন আছে? না, ব্যক্তি মানুষ হিসেবে যখন তুমি জিজ্ঞেস করলে তখন বলি, আর মুর্শিদাবাদের ভূমিপুত্র হিসেবে যখন বললে, হ্যাঁ, আমার বাবা, ঠাকুর দাদা সবাই, আমি বহরমপুরে বড় হওয়া একটি ছেলে, এবং সেই সূত্রে ছোটোবেলায় আমার স্কুলটা রামকৃষ্ণ মিশন সারগাছিতে আমি পড়াশোনা করি মাধ্যমিকে, এবং আমি হস্টেলে থেকেই পড়াশোনা করি। সেই সূত্রে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা এবং যে ভ্যালু সিস্টেম, আজকের দিনে হিন্দু মুসলিম এত রায়টস, এত পলিটিক্যাল প্রবলেম, কিন্তু আমরা সমস্ত কালচারালি ডিফারেন্ট পিপল, সারগাছি রামকৃষ্ণ মিশন কোনো ভেদাভেদ করে না, কোনো রামকৃষ্ণ মিশন কাউকে কোনো ভেদাভেদ করে না। এবং সেই জায়গায় থেকে যে ভ্যালু ফর পিপল, ভ্যালু ফর হিউম্যানিটি, সেই কনসেপ্ট থেকেই আমরা বড় হওয়া। তাই কোম্পানিটারও আমার নাম দিয়েছি HumaQuest। HumaQuest স্ট্যান্ড ফর কোয়েস্ট ফর হিউম্যানিটি। নামের মানেটা আর কি, আমাদের কোম্পানির নাম HumaQuest কনসাল্টিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। দ্য নেম HumaQuest স্ট্যান্ডস ফর কোয়েস্ট ফর হিউম্যানিটি। তো সেই ভ্যালু সিস্টেম নিয়েই ছোটো থেকেই একটা, যেহেতু বড় হয়েছি, সেই বড় হওয়ার সাথে সাথে মানুষের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু ভাবা, এই চেতনাটা রামকৃষ্ণ মিশনের সমস্ত ছাত্রের মধ্যেই কিন্তু প্রথম দিন থেকেই ইমবাইব করে দেওয়া হয়। তাই স্বামীজি বলতেন, জীব জ্ঞানে শিব সেবা, হ্যাঁ না, পরজন সুখায় পরজন হিতায়, মানুষের জন্য কিছু করা, এই একটা কনসেপ্ট আমাদের মধ্যে কিন্তু একদম শিশু বয়স থেকে এটা ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। মানে এই মানুষের জন্য কাজ করবার যে বীজটা রোপণ হওয়া, সেটা সেই ছোটবেলাতেই, হয়তো সেই ছোটবেলায় সেটা স্বপ্নের আকারে ছিল। কারণ একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে তুমি যদি নিজে না দাঁড়াতে পারো, তখন তুমি অন্যজনকে সাপোর্ট করবে কি করে? একদমই। তা দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস হিউম্যানিটি, ইউ নিড টু বি স্ট্যান্ড অ্যালোন অন ইউর ওন ফিট, আনলেস ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড আমি আমার ছেলে মেয়েদের বলি, দেয়ার আর 3 things which is required. One is your financial independence, your physical ability, and your emotional ability. যদি তোমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, ইমোশনাল অ্যাবিলিটি এবং ফিজিক্যাল অ্যাবিলিটি স্ট্রং থাকে, এই 3টে জিনিস, then you are self-sufficient as a human being. And once you are done with that, then you can start taking load to do better job, to do bigger jobs, to do things for others. I think সেইখান থেকেই ভাবনাটা শুরু, জার্নিটা শুরু হয়েছে স্কুল থেকেই। স্কুল লাইফের পরে আমি কলেজ জীবনে আসি, বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়াশোনা করেছি 11-12, তারপরে এখান থেকে কেমিস্ট্রি অনার্স পাস করি। আর সমস্ত মফস্বলের ছেলেদের মতো কলকাতায় যাওয়াটাই আমাদের অনিবার্য, কারণ বহরমপুরে এখন তাও ইউনিভার্সিটি হয়েছে শুনছি, মেডিকেল কলেজ হয়েছে। আমাদের সময় কলেজের পর থেকে ওখানে যেতে হতো। ন্যাচারালি আর বেশিক্ষণ সময় নষ্ট না করে কেমিস্ট্রি অনার্সের পরেই আমরা চলে যাই কলকাতায়। এই যে কলকাতায় চলে যাওয়া, মুর্শিদাবাদ ছেড়ে কলকাতায় চলে যাওয়া এবং অনেক স্বপ্ন নিয়ে যাওয়া, তারপর স্বপ্নকে বাস্তবায়ন করা, বিশেষত আপনার কাজ আমরা যতদূর শুনেছি যে এই মানুষদের নিয়ে, বিশেষত চিকিৎসা ক্ষেত্রে আপনি অনেকটা ভূমিকা রেখেছেন আপনার কাজের মধ্য দিয়ে। তো সেক্ষেত্রে মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে একজন যুবক সে কলকাতা যাচ্ছে, তারপর নিজেকে প্রতিষ্ঠিত করছে, এবং তারপর বায়োকন, ফর্টিস, বিভিন্ন কোম্পানিতে আপনি কাজ করছেন। মানে কোম্পানির নাম বলতে গেলে আপনার শেষ হবে না। তো সেক্ষেত্রে সেই অভিজ্ঞতাটা জানতে চাইছি। তারপর জানতে চাইবো যে এই যে নিজস্ব একটা জায়গা তৈরি করা, তারপর এত ছেলে মেয়ে নিয়ে কাজ, জার্নিটা কিরকম ছিল? জার্নিটা খুব সোজা ছিল না, কারণ মফস্বলের ছেলেদের যেটা হয়, আমরা বেশিরভাগ ছেলেরাই, আমাদের সময় আমাদের বাবা কাকা বা আমাদের গার্জিয়ান তখনকার যারা ছিলেন, আমাদের আইডিয়া বলতে ব্যাংকের চাকরি, না হলে শিক্ষকতা, নাহলে মেডিকেল ইঞ্জিনিয়ারিং, কিছু ছেলে পুলিশ আর্মি যেত। এই 5টে প্রফেশনের বাইরে আমরা খুব একটা কাউকে অ্যাম্বিশন করতেই দেখিনি বা কেউ ভাবতেও না।
আর অনেকেই ভাবতো যে বোধহয় এই 4-5টা জিনিস যদি আমি না করি আমার জীবনটা বোধহয় শেষ। আমার আজকে মুর্শিদাবাদবাসী হিসাবে আমার ছোট ছোট ভাই বোনদের বা আমার ছেলে মেয়েদের মতো যারা আছে, যারা আজকে স্কুল কলেজে পড়াশোনা করে, তাদেরকে আমি এটা খুব তোমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে বলতে চাই যে তারা যাতে জানতে পারে যে শুধু মেডিকেল পড়লে বা শুধু ইঞ্জিনিয়ারিং, তারা যদি চায় মেডিকেল পড়ুক, তার জন্য পড়াশোনা নিক, প্রিপারেশন নিক, তারা চান্স পাক, ভালো একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, খুবই ভালো কথা, বা শিক্ষকতা করুক। কিন্তু এর বাইরেও যে জগৎটা শুধু ওই 4-5টা প্রফেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, আরও যে কয়েক হাজার জব আছে, তোমরা যেমন জার্নালিজমে আছো, এটাও যেন একটা বড় সাবজেক্ট। সেটাই আমি বলতে চাই তোমাদের মাধ্যম দিয়ে যে আজকাল ছেলেমেয়েরা যদি, আমাদের এখানকার ছেলেমেয়েরা এই ব্যাপারে একটু গাইডেন্স পায়, যে কেরিয়ার কাউন্সিলিংয়ের একটা সুযোগ পায় মুর্শিদাবাদে, যেটা বড়ই অভাব, তাহলে তারা হয়তো একটা দিশা খুঁজে পাবে। তাহলে হয়তো আমরা মুর্শিদাবাদের বুকে, বহরমপুরের বুকে এত ছেলেরা বসে আছে, হয়তো চাকরি পাচ্ছে না, বেকার বসে থাকছে, তারা দিশা খুঁজে পাচ্ছে না। কারণ আজকালকার দিনে ট্রেডিং বিজনেসেও 2-4% প্রফিটে একটা দোকান খুলে বসে এত ইনভেস্টমেন্ট করে তারও হয়তো খুব একটা তার নিজের রোজগার করে উঠতে পারবে না। কিন্তু সেই ক্ষেত্রে অনেক উপায় আছে যার মাধ্যমে কিন্তু এই ছেলেগুলোকে, ইন্টেলিজেন্ট ছেলে, আমাদের শহরের ছেলেরা সবাই ইন্টেলিজেন্ট ছেলে, ভালো ছেলে, তাদেরকে যদি আমরা একটুখানি গ্রুমিং করে, একটুখানি কমিউনিকেশনের উপর জোর দিয়ে যদি অন্যান্য প্রফেশনগুলোতে, কর্পোরেটে নিয়ে যেতে পারি, দে ক্যান অ্যাচিভ বিগার হাইটস ইন লাইফ। একদমই আপনার কথা ধরেই জানতে চাইছি যে মুর্শিদাবাদ মানে অনেকের কাছে অনেক রকমের ধারণা, আশা করি আর সেগুলো বলার প্রয়োজন নেই। তবু মুর্শিদাবাদের ছেলে হয়ে যারা মুর্শিদাবাদের যারা দেখছেন, যে সকল ছেলেরা, তাদের জন্য কি বলবেন? অন্তত আপনার থেকে তারা কিভাবে অনুপ্রাণিত হতে পারে? আপনার সেই জায়গাটা, যে জায়গাটা তো মাটি শক্ত করার একটা সময় ভীষণ লড়াই ছিল, আজকে মাটি শক্ত, কিন্তু যে সময় মাটি, আমি সেটাই বলতে চাই। যখন মুর্শিদাবাদের আমার সমস্ত স্টুডেন্ট ভাই বোনদের এইটাই বলতে চাই, প্রথম জিনিস যেটা দরকার, আজকে আমাদের আত্মবিশ্বাসের বড্ড অভাব হয়ে গেছে। উই শুড বিলিভ দ্যাট আই ক্যান ডু ইট। এভরি হিউম্যান বিইং, এভরি সিঙ্গল স্টুডেন্ট, এভরি সিঙ্গল অ্যাসপিরেন্টস, তোমাদের ভাবতে হবে যে তুমি এটা করতে পারবে, ইউ ক্যান ডু ইট। এই বিলিভটা আমাদের সবারই যেন মনে হয় না আমার থেকে বোধহয় ও ভালো, উনি বোধহয় ভালো করতে পারেন, আমি বোধহয় অতটা পারবো না। একটা মনের মধ্যে প্রত্যেকের একটা এই চিন্তা থাকে। এই চিন্তাটা নিজেকে, এই কনভিকশনটা যখন নিজের মধ্যে থাকে না, তখন সে তার কাজটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারে। তাই ফার্স্ট থিং হোয়াট আই টেল দেম, দ্যাট প্লিজ হ্যাভ এ সেলফ বিলিফ, আত্মবিশ্বাস। এটা স্বামীজি বলেছেন যে নিজের ওপর বিশ্বাস রাখবে। আর স্বামীজি বলেছেন প্রথমে তোমার শরীর ঠিক রাখবে, মন ঠিক রাখবে, তারপরে তোমার আত্মবিশ্বাসের ওপর ভরসা করবে। এই 3টে জিনিস। আর তার সঙ্গে যেটা আমি বলতে চাইবো, আমি আজকেও আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনে আমাদের জুনিয়র ছেলে মেয়েদের জন্য বলেছি, যেটা বলতে চাইবো যে ফোকাস। আজকে একটা ছেলে ভাবে আমি এসএসসি পরীক্ষা দেব, আমি স্কুল সার্ভিস কমিশন দেব, আমি কলেজের এক্সাম দেব, আমি এই পরীক্ষা দেব, আমি ওই পরীক্ষা দেব, মানে হি সামহাউ হি ওয়ান্টস টু গেট আ জব, বাট হি ডাজন্ট নো যে ও কি চায়। এতে কি হয়ে যাচ্ছে, ওর সময়টা তো 24 ঘন্টা, ও চারিদিকে সময়টা দিতে দিতে ও একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাই আমাদের একটা কথা আছে, সান ইজ দ্য হাইয়েস্ট সোর্স অফ এনার্জি, রাইট? সান ইজ দ্য হাইয়েস্ট সোর্স অফ এনার্জি, but when it comes to your body, it is so diffused that it can't create any impact to your body. সূর্য থেকে রশ্মি আমাদের গায়ে যখন লাগে, হার্ডলি এটা কিন্তু আমাদের কিছুই মনে হয় না, একটু রোদ লাগে হয়তো, তার বেশি কিছু হয় না, কিন্তু ইট ইজ এ হাইয়েস্ট সোর্স অফ এনার্জি। অন দ্য কন্ট্রারি, তুমি দেখো লেজার রে, ইটস এ ভেরি লিমিটেড রিসোর্স অফ এনার্জি, বাট ইন এ ফোকাসড ম্যানার it can create holes in the highest substance, which is diamond. ডায়মন্ড সবচেয়ে শক্ত পদার্থ। সেই শক্ত পদার্থতে ফুটো করার জন্য আমরা সূর্যের আলো ব্যবহার করতে পারছি না, ওটা হাইয়েস্ট সোর্স অফ এনার্জি। আমরা ব্যবহার করছি কি? লেজার রে। কেন ওটা অত পাওয়ারফুল? বিকজ ইট ইজ ফোকাসড। অল রেজ আর ফোকাসড, বাট দ্য রিসোর্সেস আর লিমিটেড। আজকে আমাদের অনেকে ভাইয়েরা বলেন, আমার টিউশন করার, বাবা টিউশন করার পয়সা নেই, টিউশনে খরচা দিতে পারবে না, কি আমিও কলকাতায় গিয়ে পড়তে পারিনি, কি বিভিন্ন রকমের আমাদের কাছে রিসোর্স প্রবলেম এসে যায়। ছেলেদের কিছু বলতে গেলে তারা বলবে যে রিসোর্স নেই। একদমই, হ্যাঁ। হয়তো সময়ের রিসোর্স নেই, অর্থের রিসোর্স নেই, কিন্তু তাহলে হাউ ইট ক্যান ক্রিয়েটস হোল ইন দ্য ডায়মন্ড। সো যেই রিসোর্সই তোমার কাছে আছে, ইট ইজ এনাফ টু অ্যাচিভ ইউর গোল। সো সেটিং এ গোল ইজ ইম্পর্টেন্ট। সো ইউ নিড টু সেট এ গোল ফার্স্ট। ওয়ান্স ইউ সেট এ গোল, you need to have a very strong determination, and you need to have the self-belief that I can do it. If you can, and then you have to have a focus.
in these three strategy, if you follow, success is bound to come in your life. And Swamiji arekta kotha bolechen, do not give up until you achieve your goal. Don't stop until you achieve your goal. So keep on working on it, keep on working on it, keep on working on it, and you will achieve your goal. অর্থাৎ কাজ করে যাওয়াটাই সবথেকে বড় কথা। Focus with a focus, as I said, laser focused, sharp laser focused effort in a planned directions will give you a desired yield, and it has to come for all of us. কোথাও গিয়ে যেন স্বামীজি সেই কথাটা বারবার কানের কাছে ভেসে উঠছে যে উত্তষ্ঠিত জাগ্রত কণ্ঠে প্রাপ্য বা রান্না নিবেদিতা। একদমই তাই। আপনার প্রত্যেকটি কথার মধ্যে যেন সেই বিষয়টা বারবার ফুটে আসছে। এইবার জিজ্ঞাসা করব যে আপনার যে কথাটি বলছিলাম যে চিকিৎসা ক্ষেত্রে আপনি অনেক কাজ করেছেন, আপনার কাজ সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, তুমি কাজ সম্পর্কে বলার আগে আমি কিছু স্ট্রাগল সম্পর্কে হ্যাঁ অবশ্যই সেটা তো জানতেই চাই আমরা। হ্যাঁ, আমি স্ট্রাগল সম্পর্কে বলতে চাইবো, যেটা তুমি আগের প্রশ্নতে করলে। একদমই হ্যাঁ। যে একটি ছেলে সে এখান থেকে গ্র্যাজুয়েশন করলো, যেটা টিপিক্যালি হয়, আমাদের এইচএস পাস করলাম, বহরমপুর কলেজ, কমার্স কলেজ, যেখান থেকে হোক সে পাস করলো। একদম খোদ বহরমপুরের ছেলে। হ্যাঁ, আমরা এখান থেকে কলেজ থেকে আমরা কেউ পাস করলাম। আমি একটা আজকের ছাত্রদের কথাই বলছি, তারা পাস করলো। পাস করে আমরা যখন আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমি মেরিমা কলেজেও পড়িনি, তো বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছি রামকৃষ্ণ মিশন। সেখানেও আমাদের লার্নিং ইংলিশ বলে একটা কারিকুলাম ছিল, ক্লাস 6 থেকে ইংরেজি শেখানো হয়েছে। সেখানে আমরা ক্লাস 6-এ গিয়ে ABCD শিখেছি। সেখানে ন্যাচারালি এক তো হচ্ছে আমরা মফস্বলের ছেলে, দ্বিতীয় আমাদের বাড়িতে বা সোসাইটিতে ইংরেজি কথা বলার সেই চল খুব স্বাভাবিকভাবেই নেই। এইসব কারণে আমরা যখন কোনো কর্পোরেটে গিয়ে ইন্টারভিউ দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে যারা কলকাতার বড় স্কুল থেকে, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস করেছে, তারা ওই ইন্টারভিউতে আমাদের আগে স্কোর করে যাচ্ছে। আমাদের তো পড়াশোনায় ভালো, তারা তো রেজাল্ট ভালো করেছে, সে হয়তো ইংরেজি লিখতেও পারে ভালো, কিন্তু when it comes to communication, presentation, grooming, our people lacks. আমি দেখেছি আমাদের ছেলেরা, আমি এখন রোজ ইন্টারভিউ নিই, এত ইন্টারভিউ নিই ছেলে মেয়েদেরকে, তখন দেখি ওরা কিন্তু ছেলেরা ভালো, কিন্তু এই 3টে জায়গায় ওরা আটকে যাচ্ছে। আমার ক্ষেত্রে এই ঘটনা ঘটে। আমি যখন কলকাতায় যাই, বিভিন্ন ট্রায়াল বেসিসে যাচ্ছে, কলকাতায় আছি, পড়াশোনা করছি, যাকে কটা ইন্টারভিউ দিয়ে দেখি কি নিজের ইয়েটা মাপকাঠিটা কি আছে। তো অনেক জায়গায় হোটেলে, বড় হোটেল, 5 স্টার হোটেলে ঢুকতে তখন ভয় করে। হ্যাঁ, কার্পেটের বড় কার্পেট, এখানে ইন্টারভিউয়াররা বসে আছে টাই পরে, তো গিয়ে ইন্টারভিউ দিতে যাবো, মফস্বলের ছেলে, ঠিক আছে, কোনো রকমভাবে একটা টাই কিনে তো আমরা পরে গেছি। ইন্টারভিউ গিয়ে দেখছি কমিউনিকেশনে হয়তো কোথাও গ্যাপ ছিল, সিলেকশন হলো না। টাইটি খুলে আবার বাসে করে উঠে, পয়সা বেশি নেই, বাসে করে আবার বাড়ি মেসে চলে এলাম। এভাবে জীবন শুরু। কিন্তু অ্যাজ আই সেড, ডু নট স্টপ আনটিল ইউর গোল ইজ রিচড। সো আই হ্যাভ গিভেন 40 সাচ ইন্টারভিউস। আমার 40টাই আমার ফেলিয়ার হয়েছে। 40টা ইন্টারভিউ ফেলিয়ার হয়েছে, যেটা আমার অ্যাসপিরেশন হতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করবো। সেখানে আমার 40টা কোম্পানিতে আমি কম করে ইন্টারভিউ দিয়ে ফেল করেছি। আই কুড নট সাকসিড টু দ্য হাইয়েস্ট লেভেল, বাট আই ডিড নট গিভ আপ। সেটা আমি আমার আজকের দিনে ছেলে মেয়েদের বলতে চাইলো, ডো নট গিভ আপ, ইউ উইল অ্যাচিভ ইট। ইফ সামবডি এলস ক্যান ডু ইট, ইউ ক্যান অলসো ডু ইট। দ্যাট কাইন্ড অফ আত্মবিশ্বাস, সেই কনফিডেন্স রাখতে হবে প্রত্যেকটা ছাত্রকে, যে যদি অন্য পৃথিবীর কেউ করে থাকতে পারে, আমি কেন পারবো? আমিও মানুষ, ও মানুষ, যদি ও পারে তাহলে আমি কেন পারবো না? যেটা কি গ্যাপ আছে, আমি কঠোর পরিশ্রম করে এইটাকে অ্যাচিভ করব। এই ডিটারমিনেশনটা খুব দরকার। এটা করতে করতেই আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে 1996 সালে, যেখানে 800 লোকের ইন্টারভিউ হয়েছিল, 800 গ্রুপ ডিসকাশন, এক্সটেম্পো, সিরিজ অফ ইন্টারভিউ, 2 মাস ধরে ইন্টারভিউ হয়েছিল। সেই কোম্পানিতে আমরা 4 জন চান্স পেয়েছিলাম আউট অফ 800। তার মধ্যে আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্সন, যে আমি শুধু মফস্বল থেকে ছিলাম, বাকি 3 জন কলকাতার ছিল। সো দ্যাট গেভ মি এ কনফিডেন্স ফার্স্ট ইন মাই লাইফ, দ্যাট হ্যাঁ, এই তো পেরেছি। সেখানে ডু ইট। সেখানে সেন্ট জেভিয়ার্স, লামার্টস, কলকাতার যত নামি দামি কলেজের ছেলে মেয়েরা সবাই ইন্টারভিউ দিতে এসছে। আমি যখন তাদের সাথে বসে আছি, দেখছি ওরা আমার থেকে হয়তো ভালো বলছে, কিন্তু জিডি এক্সপন্ডেতে আমি পয়েন্ট বাই পয়েন্ট কথা বলে বা আমি নিজেকে ইম্প্রুভ করে আমি ওদেরকে হারিয়ে কিন্তু সেই জায়গাটা দখল করতে পারছি। ওয়ান্স ইউ আর গেটিং ইন টু এ ব্রিড, ইন দ্যাট ব্রিড, দেন যখন কোম্পানিতে তুমি চলে আসছো একটা বড় কোম্পানির ব্যানারে, নাও আন্ডার দোজ কোম্পানিজ দে আর প্রোভাইডিং লট অফ ট্রেনিংস। সেই কোম্পানিতে তাদের যে তোমার অ্যাসোসিয়েশন, অ্যাজ আই সেড, আজকেও আলোচনা হচ্ছিল যে অ্যাসোসিয়েশন মেক্স অল দ্য ডিফারেন্স। তুমি কি অ্যাসোসিয়েশনে আছো, সেটা তোমার গ্রুমিং, তোমার ডেভেলপমেন্ট, তোমার আপব্রিঙ্গিং সব কিছুর উপর
ডিফারেন্স করবে। তাই যখনই তোমার প্যারাডাইমটা শিফট হয়ে গেল, একটা ভালো এনভায়রনমেন্টে তুমি চলে গেলে, ন্যাচারালি তোমার আশেপাশে যারা আছে তারা তো ওই লেভেলের, ন্যাচারালি তোমার ন্যাচারাল প্রসেসে ইউ আর অলসো গেটিং ডেভেলপড, তোমার কম্পিটেন্সি ডেভেলপ করছে, তোমার কোয়ালিটিস ডেভেলপ করছে, কমিউনিকেশন ডেভেলপ করছে, গ্রুমিং ডেভেলপ করছে। উই লার্ন ফ্রম ইচ আদার। দ্যাটস হাউ আই স্টার্টেড গেটিং সিজন মাইসেলফ। এইভাবে শুরু হলো জার্নি। এবং কর্পোরেট প্রাইভেট লাইফ তুমি তো জানো, আমরা তো গভর্নমেন্ট চাকরি কেউ করি না, সেখানে আমাদের পারফর্ম করতে হয় একদম। যার জন্য সানডেও আজকে তোমরা ইন্টারভিউ করছো, প্রত্যেক দিন এক একটা নতুন, ইট ইজ এ নিউ ডে ফর আস এন্ড উই হ্যাভ টু অ্যাচিভ আওয়ার ডে এন্ড মেক ইট প্রোডাক্টিভ। এন্ড দ্যাটস হাউ উই হ্যাভ লার্ন ফ্রম দ্য ডে ওয়ান হোয়েন ইউ জয়েন দ্য কর্পোরেট লাইফ। তো এই জিনিসগুলো আমরা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার দৌড়তে এগুলো শিখেছি। এন্ট্রি লেভেলে আমরা প্রফেশনে ঢুকেছি। অ্যাজ এ এন্ট্রি লেভেল উই হ্যাভ গ্রোন ইন দ্য লাইন ফাংশনস, এরিয়া ম্যানেজার, রিজনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার। I worked for pharma leaders like Pfizer, Eli Lilly for 8 years. Then I joined a medical device company called Johnson & Johnson. Again, it's a giant in its own space, in medical device space. I was looking after Eastern region for medical device business for Johnson & Johnson. I worked for a couple of years there. Again, there's different set of learning. J&J te amader je majority of hiring hoy, সেখানে IIMs, IIT, বেস্ট অফ দ্য ট্যালেন্টস রিক্রুট করা হয়। সুতরাং তোমার ডান দিক বাঁ দিক যে কলিগরা বসে আছে, দে আর অল ইন দ্যাট ক্লাস। অ্যান্ড এগেন উই আর উইথ দেম, এগেন এ ডিফারেন্ট সেট অফ লার্নিংস ফর ইউ। Even those companies are also providing a lot of training for an individualistic manner, which will make you grow as a professional, as a leader. এইভাবে 12-14 বছর যেতে ইন্ডাস্ট্রিতে আস্তে 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 সিজনিং হতে থাকলো। মেডিকেল ডিভাইস হয়ে গেল, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে 8 বছর কাজ করলাম, 3-4 বছর কাজ করলাম মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রি J&Jতে। So after getting around 12 years of experience in pharmaceutical medical device industry, I got an opportunity in a US-based consulting company called Frost & Sullivan. Frost & Sullivan management consulting. McKinsey তোমরা নাম শুনে থাকবে, যেটা strategic consulting, management consulting. So Frost & Sullivan is a management consulting and strategic consulting company. সেখানে I was head of their healthcare business, looking after India and South Asia business. So basically, we were providing strategic consulting to different pharmaceutical companies, healthcare companies across the country. তো এটা একটা ডিফারেন্ট এক্সপোজার হলো আমার লাইফে। এবং ইট ওয়াজ বেসড ইন মুম্বাই বেস করে প্যান ইন্ডিয়া কাজ এবং দুবাই, এশিয়া প্যাসিফিকের কিছু মার্কেট কাজ করতাম। তো বাই ভার্চু অফ গেটিং ইনটু দ্যাট এগেন এ ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারাকশন, ওই সঙ্গে গিয়ে আমার প্যারাডাইমটা এগেন একটু চেঞ্জ হয়ে গেল। লট অফ স্ট্র্যাটেজিক ইন্টেন্স, স্ট্র্যাটেজিক লার্নিং আই হ্যাড। আর খুব বেশি কোম্পানির সিইও, ম্যানেজিং ডিরেক্টরস, এমডি, CXO লেভেল পিপলদের সাথে ইন্ডাস্ট্রির ইন্টারাকশন বাড়তে থাকলো। তো দ্যাট গেভ এ ভেরি ডিফারেন্ট ইনসাইটস ইন মাই লাইফ অ্যান্ড ক্যারিয়ার। অ্যান্ড বাই ভার্চু অফ দ্যাট আই গট এ কল। আজকে একজন বলছিলেন যে চাকরি পেছনে তোমায় ছুটতে হবে না, একটি মহারাজ বলছিলেন আজকে রামকৃষ্ণ মিশনে, চাকরি যেন তোমার পেছনে ছোটে। তো তারপরে সেই ঘটনাটাই ঘটতে লাগলো জীবনে। এই কোম্পানিগুলোতে কোনোটাতেই আমি অ্যাপ্লাই করিনি, প্রথমটা ছাড়া। পরেরগুলো কিন্তু ওরা আমাকে খুঁজেছে, আমি ওদের খুঁজিনি। হ্যাঁ, তো তারপরে আমি জনসনে জয়েন করি, জনসন আমায় অ্যাপ্লাই করেছে, আমি ফাইজারে যাইনি, ফাইজার আমাকে খুঁজেছে। তেমনি এইভাবে আর কি। তাই তেমনি আমি যখন বায়োকন আমাকে কল এলো, বায়োকন ইজ নাম্বার 1 বায়োটেক কোম্পানি ইন ইন্ডিয়া। সো বায়োকন থেকে আমি কল পেলাম, আমাকে ওদের HR ফোন করলো। তো দেন আই হ্যাভ গন ফ্রম কলকাতা টু ব্যাঙ্গালোর। ওদের CEO ইন্টারভিউ নিল, ডিসকাস করলো, আই গট সিলেক্টেড। Then gave me a new assignments, and that was a very different domain in R&D segment, R&D service business, যেখানে আমাকে I was responsible for the global business. Okay. US, Europe, Southeast Asia, even India domestic. I was heading their strategy and business development for clinical research business, which is drug development. মানে ওষুধ তৈরি হয়, ওই drug development business. It was new for me, so I had to again learn from scratch, and I could able successfully learn things which was very different. And then successfully interacted with the global leaders across the globe in different markets. আর ওখানে গিয়ে এতদিন ইন্ডিয়ার CEO MDদের সাথে দেখা করতাম, এবার গ্লোবাল CEO MD R&D চিফ তাদের সাথে ইন্টারাকশন করলাম বিভিন্ন কান্ট্রিতে গিয়ে, which was a very different insights and learning in my career. And all that happened, I had nobody, আমার বাবা, কাকা বা কোনো রিলেটিভ বা কোনো মাস্টারমশাই আমাকে কোনো জায়গাতে হাত ধরে ঢুকিয়ে দেননি। It's all through a hardship, through a focused, dedicated efforts, things have started moving in, keeping your value system intact. তো এটা আমি আরো বায়োকনে ব্যাঙ্গালোরে চলে গেলাম। ব্যাঙ্গালোরে I was there around 2009, 10, 11. Then again from there I got a call
from a diagnostic company called SRL. It's a Fortis group company. Fortis এর গ্রুপ কোম্পানি SRL. ওদের ক্লিনিক্যাল রিসার্চ বিজনেসে বিজনেস ইউনিট হেড, জেনারেল ম্যানেজার এর বিজনেস ইউনিট হেড হিসেবে আমাকে ওরা অফার দেয়। তারপর আমি বম্বে চলে যাই 2010 সালে। 2010 to 2014 I was responsible for different collaboration with abroad, lot of laboratory, global laboratories সাথে আমাদের অনেক অ্যামালগামেশন টাই আপ এগুলোতে রেসপন্সিবল ছিলাম। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সাথে বিভিন্ন ক্লিনিক্যাল রিসার্চ, ড্রাগ ডেভেলপমেন্টের সাপোর্ট করা, ল্যাবরেটরি বিজনেসে এগুলো করেছি। তো এই করতে করতেই আমার স্পাউস প্রফেসর কলকাতায়, তো তার তো সরকারি চাকরি, সে আমার সাথে যেতে পারতো না, বাচ্চারা বড় হচ্ছে, তো তার বাচ্চা নিয়ে নিজের চাকরি নিয়ে কলকাতায় একার পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমিও বাইরে অনেক বছর একা একা থাকতে হতো, আসা যাওয়া করতাম, ওই 15 দিনে একবার করে আসতাম কলকাতায়, স্যাটারডে সানডে কাটিয়ে আবার মানডে মর্নিং ফ্লাইট চলে যেতে হতো। তো দিস ওয়াজ সামথিং হুইচ ওয়াজ থিঙ্কিং দ্যাট হোয়াট শুড বি ডান, দ্যাট শি কান্ট লিভ হার জব, I can't leave my job at that senior positions with a fat salary. So I was started thinking, and I had a dream of, as I said, কিছু একটা করবে একটা। তো আমি অনেক আগে এই HumaQuest নামটা অনেক আগে চুজ করে ফেলেছিলাম, কি করব সেটা জানতাম না, but the name I have chosen, brand I have created in the very early, maybe around 2008 I have created that. অলরেডি তখনও তো এই জার্নিটা শুরুই হয়নি, তখন আমি চাকরি করি, তখন আমি বিভিন্ন কর্পোরেট ক্যারিয়ার চলছে। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি নিজের এন্টারপ্রেনারশিপ না করতাম, আমি হয়তো কোনো বড় কর্পোরেট আজকে সিইও বা অন্য কোনো এমডি পজিশনে কাজ করতাম, বিগ অ্যান এমপ্লয়ি, বিকজ বাট মাই কম্পালশন ওয়াজ টু কাম টু কলকাতা to support, because family, personal, professional balance is very important in নিজের মাটিতে ফিরে আসার একটা লক্ষ্য ছিল যে আমি চলে আসবো, আমি সাপোর্ট করব, নিজের জায়গায় আসবো। তো করে তখন দেখলাম, আর ইট ইজ নট ইজি টু লিভ সাচ এ হাই ফ্যাট স্যালারি and then leave a job, and I was around 39 when I left my job with more than 40-50 lakh rupees salary compensation, but I left it, I came back without anything. বাট আমি তার আগে একটা কোম্পানির সাথে, বম্বেতে আমার একজন কোম্পানির এমডির সাথে দেখা হয়, সেখানে আমি তার সাথে ইন্টারাকশনে তিনি আমাকে বলছে, এটা HR সার্ভিসেস কোম্পানি, ওরা বললো যে আপনি আমাদের ফ্র্যাঞ্চাইজি হিসেবে যদি কলকাতায় কাজ করেন ভালো হয়। তো আই থট দ্যাট মে বি মাই এন্টারপ্রেনারশিপ লার্নিং আই ক্যান গেট থ্রু ফ্রম হিম, সো দ্যাট আই ডু নট হ্যাভ টু ইনভলভ মাইসেলফ, বাট আই ক্যান প্রবাবলি লার্ন। তো আমি তখন করলাম, আমি পুজোর সময় বাড়িতে এসে আমি একটা দোকান ঘরের মধ্যে একটা কিনে রেখেছিলাম, ছোট কমার্শিয়াল, বিকজ ইউ নিড টু হ্যাভ লাইসেন্সেস এন্ড অল। সো আই হ্যাভ পারচেজ এ স্মল শপ টাইপ অফ থিং which was closed for 10 years. I did not do anything, but I thought let me keep it as I can develop the license, this, that, you need all of it. Commercial place ছাড়া তো লাইসেন্স দেবে না। তো আমি ওর একটা কোম্পানি খুলতে গেলেও, তো তখন ওইটা মাথায় এলো যে এটাকে একটুখানি ফার্নিচার করে একটা কিছু কিউবিকলস বানিয়ে ছেলে মেয়েদের ছোট আমার একটা স্পেস, আমি আর বসতাম না, তো আমার 4-6 জন ছেলে নিয়ে আমি কোম্পানিটা ফর্ম করলাম, অ্যান্ড ওটা প্রপার্টিশিপ কোম্পানি ফর্ম করলাম। ইনিশিয়ালি আই ডিড নট ফর্ম এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওদের সাথে ফ্র্যাঞ্চাইজি হিসেবে, অ্যান্ড মেবি 50% অফ মাই স্যালারি I used to part to my current account for the company, and 50% I used to manage with myself, and ওই 50% থেকে আমি আমার এমপ্লয়ীদের স্যালারি করতে পারতাম, since I was working in that level. And couple of my friends or relatives ওরা বলতো যে এত you are wasting money, money drain হচ্ছে। Actually I was in Mumbai, team is here, আমি তো ওদের সাথে ইন্টারাক্ট করতে পারতাম না, things were not happening. I kept on losing out, draining out money, because nothing much productive things were happening. So আমি ওদের ফিডব্যাক নিতাম সানডে, স্যাটারডে, উইকেন্ডে। ওরা বলতো স্যার নিজেদের কিছু করলে ভালো হয়, ওদের হয়ে কাজ করছি, ঠিক ক্ল্যারিটি পাই না, one side we can. So I used to listen from them, as well as since you are not there on the ground, your team is also not focused. So as I was telling, now focus is important. So do know হয় না। Then I decided, no, if I have to do it, I have to do it. I can't see my salary is high, I can't leave this job and all, I have to get back. So I resigned. So my current company, they requested me not to withdraw, resign. So ওরা আমাকে ছাড়লো না, ওরা আমাকে হোল্ড করে রাখলো 3 মাস, আমাকে আবার উইথড্র করে নিতে হলো। তো after 3 months I told, no, I have to now go back, and I'll do all the handover and everything, take your time, but I have to go back, I have decided my mind. And I think once that has happened,
I came back, and when I resigned, I was in Mumbai. So by that time itself, I interacted with, because since I had a relationship with CXO level people in healthcare industry, so it was easier for me to connect with the HR and interact with them. And with my background and all, আমি ওদেরকে যখন রিপ্রেজেন্ট করলাম যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমি একদম কোম্পানি ফর্ম করছি, would you mind tying up with me in supporting your talent acquisition part? তো তখন ওরা কোনো কোম্পানি, বোম্বে থেকে 3-4 জন বড় কোম্পানি, including Sun Pharma was my first company who came in, and some diagnostic company তারা আমার সাথে আসতে রাজি হলো। তো I signed a MOU with them agreement. I formed the private limited company because এই সব কোম্পানিতে কাজ করতে হয় তোমাকে তোমার ওয়েবসাইট বানানো, private limited company directors, DIN numbers, whatever is required to develop a corporate. So in the back end I developed all of it and developed the company. আর তারপরে আমি কলকাতায় ফিরে এসে, like I used to spend for my company, the same thing I did morning এ, যেমন ভাবে আজকে দাঁড়িয়ে আমি অফিসে আসছি, আমি আমার নিজের অফিসেও ওইভাবেই যেতাম। আমি ওই 10 ঘন্টা নিজের জন্য অফিসে ওইভাবে কাজ করতাম। এই যে কাজ করতে, there's no looking back. And the first success I got in the year 2014, I came back, June 2014 I came back to Kolkata with HumaQuest. আর আগস্টের মধ্যে আমার সান ফার্মা থেকে একটা রিকোয়ারমেন্ট পেলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডিসকভারি বায়োলজি। এই ট্যালেন্টটা ওদের লাগবে। ওকে, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল ট্যালেন্ট ইন ড্রাগ ডিসকভারি ইন বায়োলজিক স্পেস, ঠিক আছে? এটা যেহেতু সায়েন্সে তুমি হয়তো বলতে পারো, বায়োলজিক ট্যালেন্টস আমাদের দেশে অ্যাভেলেবেল নেই, কেমিস্ট্রি রিসার্চে ট্যালেন্ট অ্যাভেলেবেল আছে। তো আমাকে বলা হলো, ওরা ভাবলো হয়তো এরা স্টার্ট আপ হয়তো দিতে পারবে কি, ওরাও একটুখানি এভাবেই দিয়েছে, মানে বম্বের বড় বড় কোম্পানি পারেনি, কনসাল্টিং কোম্পানি পারেনি, আমরা পারবো কিনা। আমি যেহেতু চেনা লোক, ঠিক আছে একে দিয়ে দেখো, আমাকে সবচেয়ে কঠিনটাই আমায় দিয়েছে, যেটা ভেবেছি হয়তো পারবোই না, স্টার্ট আপ কোম্পানি, ঠিক আছে দিয়ে দিলাম। তো অনেক পেছনে অনেক ঘুরছে, তো দিয়ে দাও। তো দে গেভ মি দ্যাট অপরচুনিটি, যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিসকভারি বায়োলজি, এখনো ভদ্রলোক আছে, ওর নাম ডক্টর নিতিন দামলে, তোমরা লিঙ্কডিনে দেখতে পারো। তো আমি ভদ্রলোককে, দেন দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ ফর মি। ইন্ডিয়াতে ওই ট্যালেন্ট ছিল না, ইন্ডিয়াতে 2-3টে কোম্পানিতে ট্যালেন্ট ছিল, ইনক্লুডিং মাই ওল্ড কোম্পানি বায়োকন। ওখান থেকে ওরা বলো না এইসব লোক জানি, আমাদের এইরকম লোক না, আমাদের আরো এক্সপিরিয়েন্স লোক। তো সেটা আমেরিকাতেই আছে। তো আমি ঘুরতে আমেরিকাতে আমার কানেক্ট দিয়ে, রেফারেন্স দিয়ে, through a networking, I got this person. 2-3 person I shortlisted, one of the person. Then I motivated him. কারণ একটা ভদ্রলোক যিনি 20 বছর আমেরিকার সিটিজেন, উনি কেন আসবেন এই বয়সে, মিডল এজেরও পেরিয়ে গেছেন, ছেলেমেয়েরা কলেজে পড়ে, সে কেন আর ইন্ডিয়াতে আসতে যাবে? তো ওনাকে আমি বললাম যে আপনি তো পয়সা অনেক রোজগার করেছেন, আপনি আমেরিকাতে রেসপেক্টও পেয়েছেন আপনার রিসার্চের জন্য, বাট আপনার মতো রিসার্চ সায়েন্টিস্ট আমেরিকাতে হয়তো অনেক আছে। আপনি যদি আপনার ওন মাদারল্যান্ডে ফিরে যান এবং সেখানে এসে যদি আপনি একটু কন্ট্রিবিউট করেন আমাদের কান্ট্রির জন্য, মানে আই টেক কেয়ার অফ হোয়াট এভার কম্পেনসেশন অ্যান্ড অল ইউ গেট, দ্যাট ইউ গেট ইন ইন্ডিয়া অলসো। আর আপনি যদি ইন্ডিয়াতে আসেন, ইন্ডিয়ার পুরো কমিউনিটিটা কিন্তু রিচ হয়ে যাবে, পুরো রিসার্চ কমিউনিটি কিন্তু আপনার জন্য লুকিয়ে থাকবে, মানে পিছনে পড়ে থাকবে। Can you not look at this? And India's #1 pharmaceutical company is inviting you. করে আমি মোটিভেট করলাম ওনাকে, কারণ উনিকে পয়সা দিয়ে মোটিভেট করা যাবে না, একদমই। তো somehow he got convinced with my communications and everything. উনি রাজি হলেন আমার প্রপোজালে, এবং সান ফার্মার ইন্ডিয়ান সিইও উনি গেলেন আমেরিকায়, ওখানে গিয়ে ওনার ইন্টারভিউ হলো আমেরিকায়, এই সিইও ওখানে, উনি পছন্দ করলেন। তারপরে আমাকে ওরা HR থেকে ফোন করে বললো যে তোমরা ওনাকে বলো কখন আসতে পারবে ইন্ডিয়াতে, আমাদের MDর সাথে ইন্টারাক্ট করাবো, আমাদের গ্রুপ HR হেডের সাথে ইন্টারাক্ট করাবো, আর উনিও আমাদের ফ্যাসিলিটি দেখবেন, R&D, কারণ ওই লেভেলের লোক, উনি কি ফ্যাসিলিটি আছে না আছে দেখে তারপরে ডিসিশন নেবেন। তারপরে ওনাকে আমি ইনভাইট করলাম, উনি ডেট দিলে, আমরা সব টিকিট পাঠালাম কোম্পানি থেকে। হি কেম ব্যাক টু ইন্ডিয়া, উনি সবারই সঙ্গে ডিসকাস করলেন ইন্ডিয়ান টিমে, ওনার কম্পেনসেশন ডিজাইন হলো, আমাকে ফোন করলেন, so what is your advice, কি করবো? I also felt great because that is fine. And you know, the person joined close to 2.5 CR CTC, and in that business, by doing that business, HumaQuest earned 40 lakhs rupees straight away revenue profit, because in our business it is service, right? So top line is equal to bottom line. So exactly. It is not a product selling that you have 2% profit, so whatever you sell is 100% profit. So out of that 2.5 CR,
we get around 40 lakhs rupees as our revenue, close to 40 lakhs rupees. Okay. And that loss which I incurred around 25-30 lakh rupees loss on 1.5 years. I covered up in the first closer. The first business I came back, I joined first business. So that gave me a confidence if I can do the first closer 40 lakhs. So I think I still have some surplus money to fund. এক মাস 2 মাস আমি ছেলেদের স্যালারি দিতে পারবো 15 লাখে আমি অ্যাটলিস্ট আমার যে তখন 6টা স্টাফের আমি 2 মাস স্যালারি দিতে পারবো So that gave me a lot of confidence and boost in one way. And second জিনিস আমার কনফিডেন্স দিল it is possible. If you are determined, if you can do things job, it is possible. Sun Pharma হয়তো আমাকে তখন এমনি দিয়েছিল পারবে কি পারবে না ভেবে but I made it happen. And that's how HumaQuest business starts in. এবার আমাদের ছোট একটা 120-30 স্কয়ার ফিট অফিস করলাম আমার ফিমেল কলিগ এইচআর এ তুমি জানো এইচআর এ বেশিরভাগ ফিমেল কলিগ প্রয়োজন হ্যাঁ তো আমাদের আমি রিয়েলাইজ করিনি ওখানে সব পরপর সব আছে একটা কমন ওয়াশরুম তো আমি বলছি সবারই সামনে এটা কেন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টেক কেয়ার অফ ইউর এমপ্লয়িজ বিকজ দিস ইজ ভেরি প্রায়োরিটি এমপ্লয়ি কে তুমি যদি ট্রিট না করো প্রপারলি বিকজ দে আর দ্য পিপল who will do your business. It is not you are doing your business. So you have to take care. They are your family. You have to take care of them very nicely as your own family members. So আমি দেখছি একদিন একটি মহিলা একজন কলিগ ফিমেল কলিগ অফ মাইন্ড উনি একটা লাইজল নিয়ে ওয়াশরুম যাচ্ছেন so I was hesitant to ask but then I asked why did you carry this? It's a common washroom, somebody smokes inside the room, some male, it is a public washroom, it is very difficult for us to get in. I apologized with all the 2-3 employees that time I had female colleagues. I promised them within 3 working days I'll change this office because I told them what kind of employer am I if I can't give them the basic hygiene and a washroom. I immediately checked in Google in Park Street. I took a rented business center where there is a 2 separate washroom. Every hour the cleaning is happening. There is a lobby. There is a proper workstations. There is a lift, security guard. Everything is there. So I checked a couple of them. I finalized that, and very third day I shifted to my office. With only my one colleague is suffering, and I understand this is not done. If you want to grow as an organization, you need to see your people are happy. You need to take care of their hygiene. And I moved out from that distant office to a post locality in Park Street. That's how journey began in 2014 itself. And within the same year, I decided that if we are doing this business seriously, we need a right place. Because to attract right people, right talent, you need a right place. And in Kolkata, there is no other right place than Sector 5. Where, it's a business hub, every corporate is there around it. So immediately I started looking out different offices for HumaQuest. And in no time, God has helped us in finding out a state-of-the-art office. It's a Citco Global Tower of office is situated. It is in College Mode, in a very prominent locations. On 10th floor, we purchased that office. So not only that we started as a company without any loan, without anything, we have gone ahead, booked that apartment, booked that office space. Within 3 years, it took to hand over. By 3 years, we have earned such a revenue that we could pay off everything, and we shifted our office to our own corporate office in Sector 5 Salt Lake. That's how journey began, and that gave us tremendous confidence. And by that time 3 বছর হয়ে গেল কাস্টমারদের কাছে আমাদের ক্রেডিবিলিটি পৌঁছে গেছে and even today প্রত্যেকটা কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট টিম থাকে আমাদের কোম্পানি HumaQuest does not have. Even today we will probably have in times to come, but as of now with God's grace আমাদের বিজনেস রিকোয়ারমেন্টের জন্য কোনো কাস্টমারের কাছে যেতে হয় না তার কারণ হচ্ছে আমাদের ছেলেমেয়েরা আমার এমপ্লয়িরা এমন স্যাটিসফাই করে ক্লায়েন্টকে ক্লায়েন্ট কিপস অন কামিং ব্যাক টু আর্ট ফর দ্য নিউ বিজনেস আর যদি ও এইচআর ছেড়ে অন্য কোম্পানি জয়েন করে হয়তো এই সিপলা থেকে গিয়ে সানে জয়েন করে সান থেকে গিয়ে গ্লেনমার্ক জয়েন হি উইল গিভ মি এ লিড হি উইল জয়েন সুজয় I have joined this company, can you support us? So he can develop the agreement. I may not have seen his face. এখন আমার কাস্টমারের মধ্যে হয়তো আমি 70-80% কাস্টমারকে বাই ফেস চিনি না only by email and this thing. Only through your good work, commitment and deliverables and quality deliverables you can really make it big.
এটা হচ্ছে আমার জার্নি ইন এ শর্ট স্প্যান হুইচ আই ক্যান টেল ইউ। নো, দিস ইজ নট আ শর্ট স্প্যান, এটা অনেকটা জার্নি। এবং যারা দেখছেন তাদের জন্য এটুকুই বলবার যে মফস্বল থেকে যে মানুষরা উঠে আসেন, বাংলা মিডিয়ামে পড়েও এইরকম একজন মানুষ কিন্তু হওয়া সম্ভব। যারা ভাবেন যে এখনও অনেক বাবা মার ধারণা যে ইংরেজি মাধ্যমে যদি ছেলেমেয়ে না পড়াশোনা করে তাহলে হয়তো ছেলেমেয়েকে মানুষ করা সম্ভবই নয়, এইরকম একটা ধারণা নিয়ে অনেকেই বসে আছেন। তার কাছে হয়তো আপনি একটা প্রকৃষ্ট উদাহরণ আছেন। আমি সবসময় বলবো যারা আমাদের বহরমপুরের বা মুর্শিদাবাদের ছাত্রছাত্রী যারা কালকে সবাই বড় হবে নিশ্চয়ই, আমি তাদের আশাবাদী, এবং তাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে, তারা যেন প্রথম জিনিসটা যেটা ঠিক করে তাদের আত্মবিশ্বাস, যে আই ক্যান ডু ইট, এই জিনিসটা তাদের রাখতে হবে 1 নম্বর। দ্বিতীয় জিনিস আমি যেটা বলবো, তাদের সব কিছুর পেছনে ছুটে বেড়ালে হবে না, তারা কিসে ভালো, তাদের বাবা মা কি বললো সেটা বড় কথা নয়। আজকে বেশিরভাগ সময় আমরা বাবা মা বলে দিচ্ছি এটা করতে হবে, মা বলছে ওটা পড়, আমরা বাবা মায়ের বকাবকি করছি, আমরা বাবা ছেলে পড়ছে না বলে আমার ভালো লাগে না, ও হয়তো মিউজিক ভাল লাগে, গিটার ভাল লাগে। আমার এক কাজিন, ওর মা সেন্ট জেভিয়ার্সের টিচার, ও আমি অফ দ্য ট্র্যাক একটু বলছি এই জন্য কি ওদের জন্য সুবিধা হবে। ছেলেটি মিউজিক গিটারিস্ট, তো ও পড়াশোনায় খুব ভালো না, ও সেন্ট জেভিয়ার্সে ও পড়ে, বাবা মা ওকে ভর্তি করে দিয়ে সেন্ট জেভিয়ার্সে, পড়াশোনায় হয়তো অত ভালো নয়। আজকে ও লন্ডনে চান্স পেয়েছে গিটারিস্টে গিটারের ও লন্ডন চলে গেছে এই 2 মাস আগে আমি শুনলাম। শুধুমাত্র তার ওটা স্ট্রেংথ, বিকজ ওর ওটা প্যাশন। সুতরাং যত কিছু জিনিস আছে আমাদের চোখের সামনে, হয়তো তার কোনো গার্জেন বা তার কোনো গুরু বা গাইড, তাদের সাথে আলোচনার মাধ্যমে তাকে ঠিক করে নিতে হবে যে তার কি স্ট্রেংথ, সে কোন সাবজেক্ট বা কোন এরিয়াটায় তার পছন্দ, এইটা চুজ করে 2 বা 3টে সে করতে পারে, একটা যদি ওর রিস্ক মনে হয়, এবং তারপরে সেটাকে ফোকাস ভাবে ড্রাইভ করতে হবে, অ্যাজ আই সেড লেজার ফোকাস ড্রাইভ, এটা করতে হবে। তবে তুমি যেটা বললে ইংলিশ মিডিয়াম পড়াটা যে বাধ্যবাধকতা নয়, সেটা আমি যখন মানছি, তার সাথে এটাও মানবো, তোমাকে বলবো যেটা আমাদের এখানে একটু গ্যাপ, যেটা বারবার বলছিলাম, কমিউনিকেশন, এটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আমি বাংলা মিডিয়ামে পড়েছি, তাতে কি হয়েছে, তাতে কোনো যায় আসে না, কিন্তু তারপরে তোমাকে যেটা করে নিতে হবে, আমাকে ইন্ডাস্ট্রি রেডি হতে হবে। আমি যখন পড়াশোনা করছি, পড়াশোনার সাথে সাথে আমাকে নিজেকে একটু সময় দিতে হবে, আমার গ্রুমিং ঠিক হচ্ছে কিনা, আমার কর্পোরেট রিপ্রেজেন্টেশন করতে, তার জন্য আমি বলবো ইংলিশ নিউজ চ্যানেলগুলো ছেলেমেয়েরা যদি একটু দেখে, সেখানে ডিবেট হয়, প্রাইম টাইমে ডিবেট হয়, বিভিন্ন ইংলিশ নিউজ চ্যানেলগুলো যারা যদি একটু পড়ে, সেখানে তারা শুনতেও পেলো, একটু আস্তে আস্তে বলার চেষ্টা করে কথাগুলো। আজকাল অনেক তো অনলাইন সেন্টার হয়েছে যেখানের মাধ্যমে ওরা কমিউনিকেশনটা একটুখানি ডেভেলপ করতে পারে, একটু ইংলিশ নিউজ পেপার পড়লো, এগুলোর মধ্যেই যদি ওরা থাকে, বা ইংলিশ গান শোনে, আজকাল যেটা মুভি দেখে, এর মধ্যে একটু থাকলে পরে দে উইল ডেভেলপ দেমসেলফ। আমাদেরও তো 2-3 মাস লেগেছে ওইটা সময় নিতে, এবং অ্যাজ ইউ মুভ ফরওয়ার্ড দেন ইউ গ্র্যাজুয়ালি ডেভেলপ। সেই জন্য আমার কাছে একটাই বার্তা থাকবে, তোমরা যেখানেই যে পড়াশোনা করো, তারা কিন্তু কমিউনিকেশনের উপর একটা জোর দিতে হবে, নিজের পার্সোনাল গ্রুমিং এর উপর একটা জোর দিতে হবে, কারণ কর্পোরেট ইন্ডাস্ট্রি বা কর্পোরেটসে আমরা কিন্তু ওই জিনিসগুলো দেখি, সেখানে আমাদের ছেলেরা একটু পিছিয়ে পড়ে। আমরা ইন্টারভিউ নিতে দেখেছি কলকাতার একটা ছেলে ইন্টারভিউ দিতে এলো, বা বম্বের একটা ছেলে ইন্টারভিউ দিতে এলো, বা একটা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়ার ছেলে ইন্টারভিউ দিতে এলো, ওরা কিন্তু একটু পিছিয়ে পড়ে। এই জায়গাটাকে যদি আমাদের এখানে কোনো গ্রুমিং ক্লাস, পলিসিং স্কুল, এগুলো এখানে নেই, বহরমপুরে এখন এগুলো তৈরি হচ্ছে না। আমার মনে হয় অন্য কোনো এন্টারপ্রেনার যদি এগিয়ে আসে, তোমাদের ওই নলেজে কেউ কিছু কি বিজনেস করবো, এবং তারা যদি ভালো হয়তো ইংলিশে MA করেছে বা ইংলিশ পড়াশোনা করে, তারা যদি এখানে একটা গ্রুমিং ফিনিশিং স্কুল তৈরি করে, তাহলে ইন্ডাস্ট্রি রেডি করে দেবে। যেসব ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করছে, যেসব ছেলেমেয়েরা পোস্ট গ্র্যাজুয়েশন করছে, অথচ তারা জব অ্যাসপিরেন্টস, তারা যদি ওই 3 মাস ওখানে ভর্তি হয়, ওখানে একটুখানি নিজেদের মধ্যে কমিউনিকেশন করে, একটুখানি গ্রুপ ডিসকাশন করে, একটু এক্সটেম্পো করলো, তাহলে কিন্তু ওরা আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করে নিতে পারবে। তাহলে ওই সে কি যে ব্যাপারটা ইন্টারভিউ ফ্রি হয়ে গেল, তখন ওরা যেখানেই যাবে ওরা নিজেদেরকে এস্টাবলিশ করে তুলতে পারবে। সেক্ষেত্রে মুর্শিদাবাদের জন্য ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আপনার তরফ থেকে? আমি যেহেতু খুব আমাদের যে পাঞ্চলাইন, সেটা লিডার, HumaQuest দ্য লিডার ইন লিডারশিপ হায়ারিং ইন হেলথ কেয়ার স্পেস। আমাদের প্রেডমিনেন্টলি উই আর হায়ারিং ট্যালেন্টস who are predominantly in healthcare domain, and that too in a senior strata, technical এবং very senior strata, GM, director, vice president, এই লেভেলে আমরা কাজ করি। তবে আমার এই খুনি মুর্শিদাবাদের জন্য সেরকমভাবে কোনো প্ল্যান নেই। তবে আমি যেটা সাপোর্ট করতে পারি, হোয়াট আই ক্যান সাপোর্ট, ইফ সাম এন্টারপ্রেনার or somebody who really wants to
do something for Murshidabad. The major challenge which I face, আমাদের ছেলেরা যেটা ফেস করছে সেটা হচ্ছে এই গ্রুমিং অ্যান্ড পলিশিংস। এইটা যদি এখানে সেট আপ করতে পারে কেউ, আই থিঙ্ক, এবং আমাদের ছেলে মেয়েরা যদি এখানে যদি হয়তো জিয়াগঞ্জ, কাঁদি, ফারাক্কা, বহরমপুর এই সমস্ত জায়গায় এরকম একটা গ্রুমিং এবং সেন্টার তৈরি করে দেওয়া যায়, যেখানে জাস্ট কিছুই না, গ্র্যাজুয়েশনের পরে 3 মাস রেজাল্ট বেরোয় না, মাধ্যমিকের পরে 3 মাস ছুটি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে 3 মাস ছুটি, এখানে ওখানে গপ্প করে সাইকেল নিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াই। আমি সবক্ষণ ঘুরে বেড়াও, তুমি 3 ঘন্টা ওখানে ক্লাস করো, 2 ঘন্টা জিম করো, 3 ঘন্টা ওখানে ক্লাস করো। এইটা করলে পরে ওরা ওই 3 ঘন্টায় যদি একটা ক্লাস করে, এবং এটা নিজেদের মধ্যেই কমিউনিটির মধ্যেই করা যেতে পারে। আজকে যদি কোনো ট্রেনিং সেন্টার নাও থাকে, যদি আমরা কেউ এখানে একটা ক্লাব বানিয়ে দেয়, কমিউনিকেশন ক্লাব বলেই বানিয়ে দেয়, যারা এই ইয়াং অ্যাসপিরেন্ট, এগুলো এই কলেজগুলো, এই যে যারা ছাত্র সংসদ কলেজে, আপনারাই এদেরকে ডেকে নিয়ে, এই ছাত্র সংসদের যারা প্রতিনিধি তাদেরকে ডেকে নিয়ে আপনারা আমাদের বলতে পারেন, আমরা ছাত্র সংসদ প্রতিনিধি বলতে আপনারা এই ধরনের কলেজেই করুন, কলেজে টিচার আছেন, কলেজে ইংলিশ ডিপার্টমেন্ট আছেন, আমরা ইন্ডাস্ট্রি থেকে কোনো গেলাম, কোনো ডক্টর একজন কোনোদিন যেতে পারেন, যারা আছে, আপনারা তো এরকম অনেক প্রোগ্রাম করেন, এরাই কেউ কেউ গিয়ে, আমরা সবাই তো সবার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু একাধ দিন কেউ না কেউ গিয়ে দিয়ে আসতে পারে। সেখানে গিয়ে ওরা একটা এক্সটেম্পো, একটা জিডি, একটুখানি কমিউনিকেশন বিটুইন দ্য গ্রুপস, একটু কেস স্টাডিজ, এই ধরনের জিনিসগুলো আমাদের ছেলে মেয়েদের মধ্যে অভাব। এখানে ওরা গিয়ে ঘাবড়ে যাচ্ছে, একটা কেস স্টাডি দিয়ে দিল, একটা কমিউনিকেশন করলো, একটা জিডি দিল, একটা টপিকের উপর কথা বলতে দিল, 4টে এরকম লাইট দিয়ে দিল, ওরা কিন্তু ওইখানটা ঘাবড়ে যাচ্ছে। এবার ওরা কিন্তু রিজেক্টেড হয়ে যাচ্ছে ওই প্রসেসে। রিটেন টেস্টে কিন্তু পাস করে যাচ্ছে, রিটেন টেস্টটা সরকারি পরীক্ষায় শুধু হয়, কর্পোরেটে কিন্তু উই টেক কেয়ার অফ, উই লুক আফটার অল অফ ইট। যেখানে আমি বলবো আমাদের ছেলেরা যদি এই জায়গাটা একটু ফোকাস করে, তাহলে তারা কিন্তু অনেক ভালো ভালো জায়গায় চাকরি পেতে পারে। আর দ্বিতীয় যে একটা কথা বলা হচ্ছে, চাকরি না পাওয়ার জন্য যে এদের এই ব্যাংকের চাকরি, বা আমি স্কুল সার্ভিস কমিশন বা টিচার, হ্যাঁ, এই যে ওদের কতগুলো বদ্ধমূল ধারণা, এটা না হলেই ওদের আমার জীবনটা শেষ হয়ে গেল। WBCS পরীক্ষা আমি দেখছি, রাইসের কোচিং নিচ্ছে, WBCS পরীক্ষা দিচ্ছে, আমি দেখেছি এখানে বেলঘড়িয়া বা এইসব দিকে থাকে আমাদের এখানকার ছেলেরা, এবং তারা পরীক্ষা দিয়ে যাচ্ছে, প্রথম বছর হলো না, দ্বিতীয় বছর হলো না, তৃতীয় বছরে দিয়ে যাচ্ছে, তারপরে হলো না, 4 বছর ব্যাক করে চলে এলো বহরমপুরে, ওর না বাবা মা অনেক খরচা করছে, আর পাচ্ছে না, ভাইকেও তো পড়াতে হবে, ভাই বড় হচ্ছে, ভাই হয়তো ততক্ষণে বড় হয়ে গেছে, ও ফিরে চলে এলো, এখানে দিয়ে গিয়ে চায়ের দোকানে বসে আছে। আলা কি হলো বলে, চেষ্টা করেছিলাম, এখনো তো কিছু হয়নি, কিছু হবে। এবার তারা কিন্তু, তাদের দোষ নেই, মুশকিলটা হচ্ছে আমরা তাদের গাইড করতে পারিনি যে ওই WBCS ছাড়া যে আর কিছু হবে না, এরকম কিছু নয়। তুমি চেষ্টা করো, তোমার যদি WBCS গোল থাকে, তোমার ওই লেজার ফোকাস দিয়ে লাগাতেই হবে তোমাকে। ইউ টেক 2 অ্যাটেম্পটস এর মধ্যে তোমাকে লাগাতে হবে। ফার্স্ট অ্যাটেম্পটে হলো না, তুমি খুব বেশি হলে নেক্সট 2 অ্যাটেম্পট নিতে পারো, খুব বেশি হলে, তারপরে তুমি আর চান্স নিতে পারবে না। ইউ ক্যান্ট কিপ অন টেকিং চান্স আফটার সার্টেন টাইমস, ইউ হ্যাভ টু স্পেসিফাই এ গোল। আমরা বলি, লাস্ট কথা বলে আমি করবো, সেই জন্য গোলের কথা যখন বললাম, প্রত্যেকটা ছেলে মেয়েকে একটা গোল সেট করতে হবে। একদমই, হ্যাঁ, এটা আপনি প্রথম থেকেই বলছেন, গোল ওরিয়েন্টেশন হতে হবে। তো আমি বলছি, গোলের একটা ফুল ফর্ম আছে, আমরা বলি ইউ হ্যাভ টু বি স্মার্ট। হয়তো অনেকে জানো এটা, স্মার্টের ফুল ফর্ম হচ্ছে SMART। তো S ফর স্পেসিফিক, তো ইয়োর গোল শুড বি স্পেসিফিক, রাইট, ইয়োর গোল শুড বি মেজারেবল, ইট শুড বি মেজারেবল, গোল শুড বি অ্যাচিভেবল। এমন গোল ক্রিয়েট করবো না, ইট শুড বি লিটল challenging, but it should be achievable, it should be realistic, and most importantly it has to have a T, which is time bound. আমি বললো যে আমি একটা ফ্ল্যাট কিনবো, আমি বোঝাচ্ছি কেমন গোল, তোমার কি ইচ্ছা আছে? আমি একটা গাড়ি কিনবো দাদা, ইচ্ছা আছে। না, তুমি কি গাড়ি কিনবে? তুমি অল্টো কিনলে 3 লাখ টাকা, তুমি মার্সিডিজ কিনলে 80 লক্ষ টাকা, হ্যাঁ, তুমি মাঝখানে কোনো গাড়ি কিনলে 30 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, গাড়ির অনেক রেঞ্জ। কি গাড়ি, কি স্পেসিফিকেশন, কি তোমাকে, ইউ হ্যাভ টু স্পেসিফাই এভরিথিং। তো ইট হ্যাজ টু বি স্পেসিফিক। কবে কিনবে? কিনবো স্যার, এই টাকা হলেই কিনবো না, আমি 2022 মার্চ মাসের মধ্যে কিনবো, 2025 এই মাসের মধ্যে কিনবো, এই গাড়ি কিনবো। সেকেন্ড হ্যান্ড না ফার্স্ট, কোন কালার, ফার্স্ট ইয়ারিং আছে না নেই, কোন ডিজাইন, এভরিথিং হ্যাজ টু বি স্পেসিফাইড। সো স্পেসিফিক, মেজারেবল হতে হবে। ফ্ল্যাট কিনবো, আরে এক এক জায়গায় ফ্ল্যাট এক রকম দাম, এক রকম স্কোয়ার ফিট। কলকাতাতে ফ্ল্যাট কিনবো, বললো আমার কলকাতাতে ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে, কলকাতাতে বাগুইহাটি ফ্ল্যাট কেনা, পার্ক স্ট্রিটে ফ্ল্যাট কেনা, আর নিউ আলিপুরে ফ্ল্যাট কেনা তো এক জায়গায় না, আলাদা। একটা 20,000 টাকা স্কোয়ার ফিট, একটা 3,000 টাকা স্কোয়ার ফিট, তাহলে এই ডিফারেন্সটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমার ওই স্পেসিফিসিটি না থাকলে গোলটাও কোনো জায়গায় একটা গ্যাপ থেকে যাচ্ছে। আর যদি আমি টি না দিই, আমাদের এখানে ছেলেরা টি দিচ্ছে না, পরীক্ষা দিচ্ছে স্যার। যখনই জিজ্ঞেস করি
আমি এরকম বহরমপুরের অনেক ছেলেকে যারা এইসব পরীক্ষা টরীক্ষা দিয়ে বসে রয়েছিল 3-4 বছর ধরে, আমি তাদেরকে আমাদের চেনা পরিচিতের মধ্যে আমি ধাক্কা মেরে তাদের ম্যানেজমেন্ট করিয়েছি, এটা করিয়েছি, হয়তো তারা কোনো জায়গায় চাকরি করছে আজকে ভালো জায়গায়, অ্যাটলিস্ট বসে নেই। আমি বললাম না আর হবে না, তোর এখানে করে লাভ নেই, যদি হয় তাহলে 2 বছরের মধ্যে হবে, তারা ইউ ট্রাই আউট ডিফারেন্ট থিংস। আর এগুলো করে যে অনেকে বলে না প্রাইভেট চাকরি কোনো গ্যারেন্টি নেই, আমাদের এখানে একটা সুর আছে একদম, প্রাইভেট চাকরি কোনো গ্যারেন্টি নেই, কি হবে, কোনো কিছুরই গ্যারেন্টি নেই। আজকে প্রাইভেট কোম্পানির লোকরা যে স্ট্যাটাস মেনটেন করে, যে লাইফস্টাইল লিড করে, যদি আমরা দেখি সত্যি করে জানি, হ্যাঁ, সেটা কিন্তু একটা গভর্নমেন্ট লোকের থেকে অনেক বেশি করে একদমই একটা লেভেলের পরে গিয়ে। তাই প্রথম 5 বছর তাকে জার্নিটা তার জন্য শক্ত, তাকে নিজের পথটা নিজে তৈরি করতে হবে। ওয়ান্স ইউ আর ইন কর্পোরেট লাইফ, ফার্স্ট 2-3-4 years is difficult, but once you are there in the game race, then your game is exponential. প্রথমে 1 লাখ 2 লাখ 5 লাখ সিটিসি হবে, আমাদেরও তো হয়েছে। আমি ফার্স্ট 10 বছরের যা স্যালারি আর তারপরের 10 বছরের স্যালারি তুমি ভাবতে পারবে না, ইট ইজ কমপ্লিটলি এক্সপোনেনশিয়াল। তো 20 লাখ থেকে 30 লাখ, 30 লাখ বলতে 40 লাখে ডাকছে, মানে এবার তারপরে 80 লাখ, এভাবে সিটিসি গ্রো করতে থাকে। এবং সে কি কাজ করে? হি মে বি ওয়ার্কিং ইন ফাইন্যান্স, হি মে বি ওয়ার্কিং ইন প্রকিউরমেন্ট, ডাক্তার নয়, ও ইঞ্জিনিয়ার নয়, ও একটা সাধারণ গ্র্যাজুয়েট, হয়তো এমবিএ করেছে বা করেনি। তো একটা সাধারণ গ্র্যাজুয়েট তার কর্পোরেট লাইফে সে কিন্তু অন্যান্য প্রফেশনের থেকে অনেক বেশি টাকা রোজগার করতে পারে এবং অনেক ফ্ল্যামওয়েন্টলি ভালো কোয়ালিটি অফ লাইফ লিড করতে পারে। এই জিনিসটা কিন্তু আমাদের বহরমপুর মফস্বলের মধ্যে খুব ভালো প্রচারের মধ্যে নেই, বা সবাই হয়তো জানেও না ঠিক দিশাটা। তো আমি তোমাদের চ্যানেলের সাথে দিয়ে এটা বলতে চাইবো, তারা যেন একটু খোঁজখবর নিয়ে দেখে যে কর্পোরেটের মধ্যে বিভিন্ন রকমের ফাংশনস আছে। যেমন একটা বড় কর্পোরেটে আমরা সবাই জানি ম্যানুফ্যাকচারিং, সবাই জানে ম্যানুফ্যাকচারিং, সাপ্লাই চেইন, লজিস্টিক্স, প্রকিউরমেন্ট, HR, ফাইন্যান্স, সিস্টেম, প্রসেসেস, digital space, digital marketing, n number of functions. In each of the functions, there are n number of different sub functions. এই সব জায়গায় লোকরা কাজ করছে, এরা যারা কাজ more and more employees, হ্যাঁ, এই সব জায়গায় যারা কাজ করছে তারা কিন্তু প্রচুর রিসোর্স নিয়ে কাজ করছে এবং তারা জীবনে কিন্তু একটার পর একটা ধাপ উঠে যাচ্ছে। তারা শুরু হয় জীবনটা এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, দেন DGM, GM, ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট। কর্পোরেটের প্রত্যেকটা ফাংশনে এই আছে। And as you grow, it starts from 5 lakhs to you can go up to crores in no time, which is not possible in a government sector. গভর্নমেন্ট সেক্টর এটা পসিবল না। গভর্নমেন্ট সেক্টরে কোনো লোক তার 1 কোটি টাকা মাইনে পায় না, সে WBCS হবে, IAS অফিসার হোক 1 কোটি টাকা মাইনে পায় কি? পায় না। কিন্তু কর্পোরেট লোকেরা 1 কোটি 2 কোটি টাকা মাইনে পাচ্ছে। সুতরাং আমার ওই চাকরিটাকে খারাপ বলছি কেন বা জানি না, সেটা আমাদের অজ্ঞানতা বা ইগনোরেন্সের জন্য আমরা এই জিনিসগুলো এক্সপ্লয়েট করি না। কলকাতা বা শহরতলির লোকরা কিন্তু এই চাকরিগুলোতে ওই একটু গ্রুমিং পলিসি করে ঢুকে পড়ছে। এক্স্যাক্টলি, এই জায়গাটাই আমাদের গ্যাপ হয়ে যাচ্ছে। এই যে আপনার যে জার্নি শুনলাম, আপনার কাজ সম্পর্কে শুনলাম, সবটা শুনলাম। এবার এত কিছুর পরও ভারতবর্ষে একটা কথা বারবার উঠে আসে যে ভারতবর্ষে কোনো শিল্প নেই, এই কথাটা বারবার উঠে আসছে এবং ভারতবর্ষে শিল্পের অবনমন ঘটছে, এই কথাটাও বহু জায়গায় উঠে আসছে। কি বলবেন আজকে আপনার কোম্পানি HumaQuest আত্মনির্ভর ভারত 2021-এর যে সম্মাননা, সেইটা আপনার ঝুলিতে এসছে, ভারতবর্ষেরই কোম্পানি, পশ্চিমবঙ্গের বলা যায়, কি বলবেন বিষয়টা নিয়ে সংক্ষেপে? আমাদের দেশের স্ট্রেংথ হচ্ছে আমাদের পিপল। তার কারণ হচ্ছে আমাদের 150 কোটির দেশ। হ্যাঁ, যদি তুমি কোনো প্রোডাক্ট আমাদের দেশে প্রোডাকশন হয়, কোনো ইউসেজ, ইফ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ইউসেজ, 150 কোটি লোক চা খায়, 150 কোটি লোকের খাবার লাগবে, 150 কোটি লোকের মোবাইল ফোন লাগবে, 150। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া তো লাগবে না এত লোক। দ্যাটস দ্য রিজন গ্লোবাল কান্ট্রিজ আর আফটার আস ইন টার্মস অফ দ্য মার্কেট হুইচ ইউ হ্যাভ। হিউজ মার্কেট আমাদের দেশে, ইন্ডিয়াতে হিউজ মার্কেট আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এত বড় মার্কেট, তো আমরা বড় ইউনিলিভার, তার জন্য মার্কেটিং মানে মার্কেট শেয়ার, যে আমি এত % মার্কেট শেয়ার নেব। কিন্তু আজকে কালকে তুমি এখানে একটা লোকাল ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট চালু করো, ধরো আটার ব্র্যান্ড, হ্যাঁ, গণেশ আটা, আশীর্বাদ আটা চলে, তুমি লোকাল একটা বহরমপুর আটা বলে যদি আমি চালু করি কাল বেঁধে একটা প্যাকেট করে, আমার কিন্তু এখানে একটা 50টা প্যাকেট বিক্রি হবে। আমি চেষ্টা করি, হবে কি হবে না? অবশ্যই হতে বাধ্য সেটা। তো সেই জায়গাটার কথা বলছি। সুতরাং যদি উদ্যোগ আমি ঠিক মতো নিই, যদি আমি ড্রাইভ সেটা করি, ভারতবর্ষ এমন একটা জায়গা, এত পপুলেশন, এত লোকের ডিমান্ড, খরচ এত লাগে, সেখানে
ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন পেস, কখনোই কোনো কিছুর অভাব হবে না। কিন্তু একটা কান্ট্রি লাইক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে ওটা নিয়ে মারামারি হবে, কারণ পপুলেশন কম, সেখানে ইকোনমি। আমাদের দেশে ওটা কোনো যায় আসবে না। আমাদের দেশে তুমি ধর আম্বানির দরকার হচ্ছে না, আমাদের মুর্শিদাবাদের ছেলেকে আমি ওভারনাইট আম্বানি হতে বলছি, বাট দে ক্যান বি আত্মনির্ভর, দে ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি, দে ক্যান ডু থিংস অন দেয়ার ওন। আরেকটা জিনিস বলতে হয়, চাকরি করে অনেকটা বললাম, যেটা বললাম না সেটা হচ্ছে আত্মনির্ভর হওয়ার কথাটা, যেটা আত্মনির্ভর হওয়ার অ্যাওয়ার্ড HumaQuestকে আমরা পেয়েছি এবছর 2021-এ। সেটা হচ্ছে আজকে যদি আমরা প্রত্যেকটা ছেলে ভাবি যে আমরা যদি নিজে কিছু করি, আমাদের সঙ্গে 10 জনকে নিয়ে করি, তা আমি একা চাকরি করলে বেশি রোজগার করবো না 10 জন আমার হয়ে চাকরি করলে বেশি রোজগার করবো আমি? আজকে আমি একা রোজগার করছি, আমি 50,000 টাকা রোজগার করলাম, 1 লাখ রোজগার করলাম, 2 লাখ রোজগার করলাম, এবার আমার আন্ডারে 20 জন লোক কাজ করছে, তারা সবাই আমারই লোক, তাহলে তার একটা পার্সেন্টেজ তো আমার কাছে আসছে। তো মোর নাম্বার অফ পিপুল আই এম এমপ্লয়িং, তো মোর আই এম গেটিং এনরিচড। তাহলে এন্টারপ্রেনারশিপ জার্নিটা তো খুব এক্সাইটিং জার্নি। প্রোভাইডেড ইউ নিড টু গ্র্যাজুয়ালি উইথ এ সাস্টেনেবল মডেল, গ্র্যাজুয়ালি ইউ ক্যান ক্রিয়েট ইউর গ্রোথ পাথ। এক্স্যাক্টলি, এই সফলতার গল্প শুনতে শুনতে সত্যি আমরা মোহিত হয়ে গেছিলাম। এবং এতক্ষণ পর্যন্ত এই যে জার্নি, অন্তত মুর্শিদাবাদের ভূমিপুত্র, এবং তারপর এই যে দেশ বিদেশ জুড়ে এত কাজ, এবং ভারতবর্ষের হয়ে এতটা কাজ, এবং তারপর এতগুলো সম্মাননা, এবং বিশেষত যে আমাদের যুব সমাজ তাদেরকে নিয়ে এত কাজ করে যাচ্ছেন, তার জন্য সত্যি খুব ভালো লাগছে। অন্তত ভবিষ্যতের জন্য আরও শুভকামনা রইল। তবে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো মানুষের সাথে, অন্য কোনো অধ্যায় নিয়ে, অন্য কোনো সফলতার গল্প নিয়ে। নমস্কার।